প্রিয় দর্শক, একমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলগুলোর দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আজকের মূল ভিডিওতে থাকছে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চায় না তার বিস্তারিত। আসুন আমরা ভিডিওটি দেখি। তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গোপন তথ্যে জানা যাচ্ছে চূড়ান্ত ঐক্য গঠন হয়ে গেছে জামাত, চরমনাই সহ ইসলামী ৮টি দলের। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দাবি দেওয়ার দিক দিয়ে এই ৮ দলের সাথে আছে হাসিনাকে বিতাড়িত করার অন্যতম কারিগর এনসিপি এবং নুরুর গণ অধিকার। এসব দলের একটিই দাবি, ভোটের অনুপাতে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন না মানলে হুমকি আছে নির্বাচন বর্জনেরও। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে, শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনূস, তবে সেটি শুধুমাত্র সংসদের উচ্চ কক্ষের জন্য। নিম্নকক্ষ নির্বাচন আগের প্রচলিত পদ্ধতিতে হবে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে। উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টি আসলে কি? উচ্চকক্ষে পিআর সিস্টেম হলে বিএনপির কতখানি ক্ষতি হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসাবে পিআর সিস্টেমে সংসদ নির্বাচনে দাবি তুলেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরও কিছু দল। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে এই চাপ তৈরি করা হচ্ছে। দাবি আদায়ের জন্য নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাচ্ছে ওই দলগুলো, যদিও নিম্নকক্ষে পিআর পদ্ধতি তাদের লক্ষ্য নয়। তাদের দাবি এই সরকার যেন পিআর পদ্ধতি উচ্চকক্ষের জন্য মেনে নেন। আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। পুরো বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আগে পিআর পদ্ধতি সম্পর্কে জানতে হবে। পিআর পদ্ধতি হচ্ছে ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচন করা। মানে বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল 10% ভোট পায়, তবে সেই দল থেকে শতকরা 10 জন এমপি নির্বাচিত হবে। এখানে মূলত আসল সমালোচনা। অনেকে বলে থাকছেন, এই সিস্টেম বাস্তবায়ন হলে আমি যাকে ভোট দিচ্ছি সে এমপি না হয়ে উক্ত রাজনৈতিক দলের ঠিক করে দেওয়া প্রার্থী এমপি হবে। মানে ভোট দিলাম সিদ্দিককে, কিন্তু এমপি হবে কুদ্দুস। না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যাকে ভোট দিবেন জিতলে সেই এমপি হবে। পিআর পদ্ধতিটা কার্যকর হবে শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে। চলুন এবার নিম্নকক্ষ আর উচ্চকক্ষ সম্পর্কে জানা যাক। সংস্কারের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের এমপি এখন আর 350 জন থাকছে না, এমপি করা হবে 400 জনকে। এই 400 জনকে বলা হচ্ছে নিম্নকক্ষ। এদের বাহিরে 100 জন জনপ্রতিনিধি থাকবেন, যাদেরকে বলা হচ্ছে উচ্চকক্ষ। মানে সংসদের অধিবেশন হবে 2 জায়গা। কোনো আইন পাশ হতে হলে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। 400 আসনে নিম্নকক্ষে প্রচলিত সিস্টেমে নির্বাচন হবে। মানে আপনি যাকে ভোট দিবেন জিতলে সে এমপি হবেন। আবারও বলছি, রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন। যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন। কিন্তু আসল খেলাটা হচ্ছে উচ্চকক্ষ নিয়ে। এখানেই পিআর সিস্টেম বাস্তবায়ন হবে। উচ্চকক্ষের জন্য কোনো আলাদা ভোট হবে না। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষে সেই ভোটের আনুপাতিক হারে ততগুলো আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে তারা 10টি আসন পাবে। জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল এ প্রস্তাবে রাজি, কিন্তু বিএনপি একা রাজি হয়নি। দলটি চায় বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয়, উচ্চকক্ষের আসনও সেভাবে বন্টন করা হবে। মানে যদি নিম্নকক্ষে বিএনপি যদি অর্ধেক আসন পায়, তাহলে উচ্চকক্ষে বিএনপির সিলেকশন করে দেওয়া অর্ধেক জনপ্রতিনিধি এমপি হবে। সেক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলো বৈষম্যের শিকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে উচ্চকক্ষে তারা যদি 10টি আসন পায়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু বিএনপি তা চায় না। তাদের লক্ষ্য সবকিছু একাই ভোগ করার। ঐক্যমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না। সরকারি দল যাতে চাইলেই সংবিধান বদল করতে না পারে, তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায়। কেন জামাত সহ বাকি দলগুলো পিআর পদ্ধতি চায়? চলুন সে বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল। শেষ পর্যন্ত আসন পায় 232টি। অথচ অন্য দলগুলো অর্ধেকের বেশি ভোট পেয়েও সংসদ সদস্য পেয়েছিল মাত্র 68টি।
এমপির দিক দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ 2011 সালে সংবিধানের বড় রদবদল করে, বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চ কক্ষ থাকলে 49% ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর 50টি আসন পেত। তখন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে 2/3 বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের পক্ষে একা তত্ত্বাবধায়ক সিস্টেম বাতিল করা সম্ভব হতো না। বিরোধী দল বিএনপির সমর্থন প্রয়োজন হতো। ক্ষমতাসীন দল যেন এককভাবে সংবিধান পাল্টে ফেলতে না পারে, সেজন্যই জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সংলাপে অংশ নেওয়া 30 দলের মধ্যে 22টি দলই আনুপাতিক উচ্চ কক্ষ চাচ্ছে। বিএনপি সহ তাদের সাথে থাকা নামমাত্র 5টি দল এটা চায় না। বিএনপি মনে করে নির্বাচনে কোনো দল 2/3 আসন পেলে উচ্চ কক্ষেও তার আসন হবে 2/3। তারা মনে করে আগের মতো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারি দলের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা উচিত। বর্তমান পদ্ধতিতে ছোট দলগুলো ভোট পেলেও সংসদে আসন পায় না। যেমন 2008 সালে নির্বাচনে সারা দেশে 1% ভোট পেলেও কোনো আসনে জয়ী হয়নি ইসলামী আন্দোলন, কিন্তু উচ্চ কক্ষ থাকলে দলটি 1% ভোটের জন্য একটি আসন পেত। ওই নির্বাচনে বিএনপি 32.5% ভোট পেয়ে মাত্র 30টি সংসদীয় আসন পেয়েছিল। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ হলে তারা আরও বেশি আসন পেত। 1996 সালে নির্বাচনে জামায়াত প্রায় 9.9% ভোট পেয়েছিল, কিন্তু আসন পেয়েছিল মাত্র 3টি। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ হলে সেখানে জামায়াত পেত 8 বা 9টি আসন। এ কারণে জামায়াত, এনসিপি সহ প্রায় সব দল আনুপাতিক উচ্চ কক্ষ চাইছে এখন। জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ কয়েকটি দল অনেক বছর ধরে পিআর পদ্ধতির কথা বলছে। জামাত 2005 সাল থেকে পিআর পদ্ধতির কথা বললেও কখনো এর দাবিতে সোচ্চার ছিল না। জামাত গত মার্চে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব দিয়েছিল তাতে নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি ছিল না। এখন তারা এই দাবি করছে। ইসলামী আন্দোলন অবশ্য তা চেয়েছিল, তবে ইঙ্গিত দিয়েছিল উচ্চ কক্ষ পিআর হলে নিম্নকক্ষ তারা বিদ্যমান পদ্ধতিতে মেনে নেবে। একাধিক আলোচনা, দর কষাকষির পরও বিএনপি তার অবস্থান বদল না করায় এখন জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস সহ কয়েকটি দল পুরো নির্বাচনী পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি করছে। গত 28 জুন এ দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও জামায়াতের নেতারা ওই সমাবেশে যান। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতা গড়ার প্রক্রিয়ায় থাকা দলগুলো বাদে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টির নেতারাও যান। পিআরের দাবিতে আগামী 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামায়াতও। এতেও সংস্কারের সংলাপের কাছাকাছি থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হবে। বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে এই দলগুলো মিলে বৃহত্তর নির্বাচনী সমঝোতারও চেষ্টা চালাচ্ছে, যা বিএনপির জন্য অনেক বড় হুমকি। শেষ পর্যন্ত জামায়াতি জোট যদি পিআর দাবি আদায় করে ফেলতে পারে, তাহলে আসন্ন নির্বাচনে তুলনামূলক বিশাল ভরাডুবি হতে পারে বিএনপির। বিষয়টি আজ করতে পেরে পিআর পদ্ধতি কশিন কালেও মেনে নিচ্ছে না দলটি। সুপ্রিয় দর্শক, আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি ভবিষ্যতে যাতে আর কোনো দল আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হতে না পারে, সেজন্য উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন আবশ্যক। দর্শক, দীর্ঘদিনের একচেটিয়া শাসন ও ভুয়া নির্বাচনের বিরুদ্ধে এটি একটি কার্যকর সমাধান। এই বক্তব্যের নতুন আলোচনার সূচনা হয়েছে দেশ জুড়ে। তবে সরকার ক্ষমতাসীনদের পক্ষ থেকে এখনো তীব্র প্রতিক্রিয়া দেখা যায়নি। আমিও চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এখন দেখার বিষয় জনগণ কতটা প্রস্তুত এই পরিবর্তনকে বাস্তব রূপ দিতে। দর্শক, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।